আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আইসিটি অধ্যায় 4-এর লেখালেখি এবং হিসাব অর্থাৎ এমএস ওয়ার্ড এবং এক্সেল নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব এবং বোর্ড পরীক্ষায় এখান থেকে যে যে টপিকগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো সহজে এবং কার্যকরী উপায়ে আপনাদের সামনে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড যেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, যেটা বর্তমানে বিশ্বের সব জায়গায় কম্পিউটার সিস্টেমে লেখালেখি বা ডকুমেন্টেশনের জন্য ওয়াইডলি ব্যবহার করা হয়ে থাকে। ইনফ্যাক্ট আমরা যে আমাদের স্কুল কলেজের প্রশ্নপত্র, ইনফ্যাক্ট আমরা যে পিছনে যে ডকুমেন্টেশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো সর্ট অফ মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সপোর্ট করে পাওয়ার পয়েন্টে নেওয়া হয়, দেন সেটার থেকে পাওয়ার পয়েন্ট স্লাইড ক্রিয়েট করা হয়। তো বর্তমানে ডিজিটাল সিস্টেমে, ডিজিটাল প্ল্যাটফর্মে, বিশেষ করে কম্পিউটার সিস্টেমে যদি ডকুমেন্টেশন ক্রিয়েট করা হয়, এই সকল ডকুমেন্টেশনের জন্য মাইক্রোসফট ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেটার এত পপুলার হওয়ার কারণটা কি? এত পপুলার হওয়ার কারণ একটাই, এই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারে তৈরিকৃত ডকুমেন্ট বারবার ইউজ করা যায়। এখানে স্পেল চেকিংয়ের ফ্যাসিলিটিস আছে, তো কোনো যদি ভুল হয় সেটাকে অটোমেটিক্যালি কারেক্ট করা যায়। বিভিন্ন ফরম্যাটে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা ডকুমেন্টকে তৈরি করা যায়, বিভিন্ন টেমপ্লেট ক্রিয়েট করা যায় এবং এটা দৃষ্টিনন্দনভাবে ডকুমেন্টেশনের জন্য ব্যবহার হয়। তো এই সকল ক্ষেত্রে এবং মাইক্রোসফট ওয়ার্ডের ফ্লেক্সিবিলিটির কারণে ডে বাই ডে মাইক্রোসফট ওয়ার্ড জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একদম শীর্ষ তালিকায় অবস্থান করতেছে। তো এই স্লাইড থেকে যে লাইনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে আসলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা যায়, লাইক হচ্ছে গবেষণাপত্র, বিষয়বস্তুর সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব অল্প সময় করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি তৈরি করা হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপর যে কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় সেটিকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যায়। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে যেই ডকুমেন্টগুলো বারবার ব্যবহার করা হয় এবং টেমপ্লেট আকারে সংরক্ষণ করা যায়, এটার জন্য কোন ধরনের সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসিং সিস্টেম ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেসিং বললে তো সবাই বুঝে যাবে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, সেটা হবে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, তারপর বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকার। স্পেল চেকার কোন সফটওয়্যারের বৈশিষ্ট্য? মাইক্রোসফট ওয়ার্ডের বৈশিষ্ট্য। তারপর ফাইন্ড রিপ্লেস কমান্ড কোন সফটওয়্যারের বৈশিষ্ট্য? মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্য, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের বৈশিষ্ট্য। মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে কাজ করে। তো এই বিষয়গুলো আপনাদের এমসিকিউর জন্য অবশ্যই দেখে রাখা উচিত। এই স্লাইড থেকে যে এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ এবং যেটা প্রায় সময় বোর্ড পরীক্ষায় আসে, প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে মাইক্রোসফট ওয়ার্ডে নিউ অপশনের কাজ কি। তো আমাদের এই স্লাইডটার বিষয়বস্তু হচ্ছে অফিস বাটন এবং এর গুরুত্বপূর্ণ অপশন সমূহ। নিউ, নতুন ডকুমেন্ট খুলতে এখানে ক্লিক করতে হয়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আপনার যদি নতুন ডকুমেন্ট খুলতে হয় তাহলে নিউ ইউজ করতে হয়। যেমন এখানে সেটা দেখানো হয়েছে, নিউ অপশনটা ইউজ করতে হয়। বা আপনার যদি কোনো এক্সিস্টিং ডকুমেন্ট ফাইল থাকে সেটাকে ওপেন করতে হলে এই ওপেন অপশনটা ইউজ করবেন। যদি এক্সিস্টিং মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে থাকে, সেটাতে যদি আপনার কোনো ধরনের কাস্টমাইজেশন বা এডিট করতে হয় তখন আপনি ওপেন অপশনটা ইউজ করবেন। সেভ, ডকুমেন্টকে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়, অর্থাৎ সহজ কথায় আপনি যে ডকুমেন্টটাতে কাজ করতেছেন সেই এক্সিস্টিং ডকুমেন্টটাকে সেভ করতে আপনার হচ্ছে সেভ অপশনটা ব্যবহার করতে হবে। আপনি চাইলে এইটার জন্য শর্টকাট কি ইউজ করতে পারেন, CTRL প্লাস হচ্ছে S। আমি অন্য একটা কালার দিয়ে লিখে দিই, CTRL প্লাস S। এটা হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড। তো কন্ট্রোল S দিলে আপনি কি করতে পারবেন, সেভ করতে পারবেন। তারপর CTRL দিয়ে ও দিলে আপনার ফাইল ওপেন হবে। ঠিক আছে, তো আপনি এভাবে করে মাইক্রোসফট ওয়ার্ডের এই দুইটা কমন, এটা প্রায় সময় পরীক্ষায় আসে যে কিবোর্ডের কোন কোন শর্টকাট কি ব্যবহার করা হয় ফাইল সেভ করার জন্য। বাট তারপরে হচ্ছে সেভ অ্যাজ হচ্ছে
যে আপনি সেম ডকুমেন্টটাকে অন্য কোনো নামে সেভ করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি সেভ অ্যাজ অপশনটা ইউজ করবেন। সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, আপনি যখন সেভ দিবেন, যে ফাইলে কাজ করতেছেন ওই ফাইলটা ওই জায়গাতেই ডাটাটা সেভ হবে। বাট সেভ অ্যাজ যদি দেন, দ্যাট মিনস আপনি এক্সিস্টিং ফাইলটাকে অন্য আরেকটা নামে কি করতে পারবেন, সেভ করতে পারবেন। তো এটা হচ্ছে সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে ডিফারেন্স। সেভ হচ্ছে এক্সিস্টিং ফাইলে সেভ করে, আর সেভ অ্যাজ হচ্ছে কারেন্ট ডকুমেন্টকে অন্য ফাইলে সেভ করার জন্য ব্যবহার করা হয়। আর ক্লোজ বলতে মূলত আমরা ডকুমেন্টকে ক্লোজ করার জন্য ইউজ করি। আমরা ক্রস বাটন প্রেস করেই মূলত হচ্ছে আমরা এক্সিস্টিং ডকুমেন্ট যেটাতে আমরা কাজ করতেছি সেটাকে বন্ধ করে দিই। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি ফন্টের কালার, অর্থাৎ সহজ কথায় আপনি হচ্ছেন টেক্সট ফরম্যাটিং করতে পারবেন। তো এই টেক্সট ফরম্যাটিং বিষয়াদি আপনি খুব সহজেই পেয়ে যাবেন মাইক্রোসফটের হোম ট্যাবে। তো এখান থেকে যে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে, যে টেক্সট ফরম্যাটিং বা ফন্ট সিলেকশনের অপশনগুলো কোথায় থাকে। অ্যান্সার হচ্ছে আমাদের হোম ট্যাবে এগুলো থাকে। তো হোম ট্যাবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে সোলেমান লিপি দেওয়া আছে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট আছে এবং আপনি ফন্টের সাইজ সিলেক্ট করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কালার সিলেক্ট করতে পারবেন। তো চলেন সেটা একটু আমি আপনাদেরকে একদম কাগজ কলমে দেখিয়ে দিই, আপনাদের কাজে লাগবে। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব। তো এইখানে এটা হচ্ছে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন, ফন্টের সাইজ সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে লিখলাম তানভীর আইসিটি ঢাকা কলেজ। আমি এখানে যে ফরম্যাটটা আছে সেটাকে বিভিন্ন ফরম্যাটে নিতে পারি, এটাতে নিতে পারি, এই ফন্টটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তারপর আমি এটার ফন্টটাকে বড় করতে পারি এবং আমি এটাতে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। তো এগুলোকে টেক্সট ফরম্যাটিং বলে। তবে বিভিন্ন ধরনের আমি কালার, ডকুমেন্টেশন এগুলো অ্যাড করতে পারি। তো আপনি এই হোম ট্যাব থেকে সহজেই আপনার যে টেক্সটটাকে আছে সেটাকে আপনি ফরম্যাট করতে পারবেন। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ফন্ট সিলেকশন বা টেক্সট ফরম্যাটিং এর অপশনগুলো কোন ট্যাবে থাকে, মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় থাকে, তো অ্যান্সার হবে হোম ট্যাবে। তো চলেন আমরা এবার নেক্সট স্লাইডে যাই। মাইক্রোসফট ওয়ার্ডে আপনার লেখালেখিকে যদি আরো স্টাইলিশ বা এলিগেন্ট করতে চান, তাহলে আপনি সেটার অ্যালাইনমেন্ট করতে পারেন, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ সহজ কথায় আপনার লেখাটা কোন পজিশনে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে না সেন্টারে থাকবে। তারপরে আপনার যদি লেখাগুলোর মধ্যে আপনার হচ্ছে সিকোয়েন্স অ্যাড করতে হয়, লাইক যদি আপনার লিস্টিং করতে হয়, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট করতে হয়, সেই জায়গায় আপনি হচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে সেই বিষয়গুলোর হেল্প নিতে পারবেন। যেমন আপনারা এখানে ছবিতে দেখতে পাইতেছেন যে আপনি আপনার ডকুমেন্টে নাম্বার অ্যাড করতে পারেন, বুলেট পয়েন্ট অ্যাড করতে পারেন। নাম্বার হচ্ছে যদি আপনার ডাটাগুলো অর্ডার লিস্টে থাকে, অর্ডার লিস্টে মূলত হচ্ছে নাম্বার ব্যবহার করা হয়। আর আনঅর্ডার লিস্টে থাকে, এখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আপনি কেমনে বুঝবেন, যেটাতে নিউমেরিক ডেটা থাকে, অ্যালফাবেটিক্যাল অর্ডার থাকে, যেটাতে হচ্ছে রোমান নিউমেরিক্স থাকে, অর্থাৎ যেটা কাউন্টেবল যে লিস্টটা সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আর যেটা আনকাউন্টেবল, যেটাকে আসলে কাউন্ট করা যায় না, লাইক বুলেট পয়েন্ট, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, এগুলোকে স্যার বলা হয় মূলত হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এই জিনিসগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মানে লিস্টিং এর ফিচার থেকে তার আপনি এটাকে এক্সিকিউট করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা লাইনের থেকে আরেকটা লাইনের ডিফারেন্স কি হবে, অর্থাৎ একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিস্টেন্স বা এক লাইন থেকে আরেক লাইনের ডিস্টেন্স, এগুলো সব কিছুই আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন। চলেন সেটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখে, তাহলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, তো আমরা সেটাকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আমি এখানে তানভীর ঢাকা কলেজ লিখছি। তো এই অ্যালাইনমেন্ট দিয়ে এটাকে আমি লেফটে নিতে পারি, এই অ্যালাইনমেন্ট দিয়ে সেন্টারে নিতে পারি, এই অ্যালাইনমেন্ট দিয়ে আমি হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে নিতে পারি, আর এটা হচ্ছে জাস্টিফাই। ঠিক আছে, তো আমি লিখলাম তানভীর আইসিটি ঢাকা কলেজ, তার সাথে আমি আবার আমি সেম জিনিসটাকে কপি করি, তাহলে আমি হচ্ছে অনেক জিনিসগুলো দেখাতে পারবো আপনাদেরকে। কন্ট্রোল এ, তো কন্ট্রোল ভি,
ওকে, এখন এই যে আমি এগুলো লিখছি, এগুলোকে আমি চাইলে কি করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে লেফটে নিতে পারি, সবগুলো সিলেক্ট করে সেন্টারে নিতে পারি, আমি রাইট অ্যালাইনমেন্টে নিতে পারি, অথবা আমি এদেরকে কি করতে পারি, জাস্টিফাই করতে পারি, যেগুলো সেম অর্ডারে সবগুলো কি হবে, সেভ হবে। ঠিক আছে, সেম অর্ডারে সবগুলো হবে। দেখেন সবগুলো জাস্টিফাই মানে কি, সবগুলোর ডিফারেন্স বা সবকিছু সেম। ইনফ্যাক্ট আমি এদেরকে যদি সিলেক্ট করে আমি এদেরকে কি করতে পারি, লিস্টিং করতে পারি। যেমন দেখেন 1 2 3 4 5 6 14 আসতেছে। ওকে, এভাবে লিস্টিং করতে পারি। আমি এখানে যে এগুলো হচ্ছে স্যার আমাদের অর্ডার লিস্ট, নিউমেরিক, তারপরে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, তারপর হচ্ছে আমি এটাকে রোমান নিউমেরিক্স এগুলোকে সাজাতে পারি। ঠিক আছে, আনঅর্ডার লিস্টে আমি সাজাতে পারি, লাইক এই যে আনঅর্ডার লিস্ট ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে বুলেট পয়েন্ট দিতে পারি, এগুলো বুলেট পয়েন্ট। তারপর আমি এই অপশনগুলো দিতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। তো এই যে যেগুলো কাউন্ট করা যাচ্ছে না সেটা তাদেরকে হচ্ছে আনঅর্ডার লিস্ট বলে। ওকে, শুধু তাই না, আমরা চাইলে এই স্পেসিং গুলোকে আমরা কি করতে পারি, জাস্টিফাই করতে পারি। লাইক আমরা বললাম এগুলোর মধ্যে কি বলে লাইন গ্যাপ 1 হবে, লাইন স্পেসিং অপশন। আমরা এখান থেকে যাচ্ছি, আমরা চাইলে দেখেন সিঙ্গেল 0.5 দিলাম, দেখেন একটা আরেকটার ভিতরে ঢুকে যাচ্ছে, তো দেখতে এটা ভালো লাগতেছে না। তো আমরা এখান থেকে সেটাকে আমরা কি করতে পারি, মাল্টিপল দিতে পারি, 1 দিতে পারি, এখন জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। তো এইভাবে করে আমি আমার টেক্সটের পজিশন, লাইন স্পেস, এগুলো সব কিছুই মাইক্রোসফট ওয়ার্ডের এই হোম ট্যাবে অবস্থিত আমার হচ্ছে লিস্টিং ট্যাগ, মানে লিস্টিং, অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট, সেল স্পেসিং, এই ফিচারগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে দিতে পারি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যদি টেবিল ক্রিয়েট করতে চাই সেটা খুব সহজেই করতে পারি। সেটার জন্য একটা ইউনিক ফিচার আছে, সেটা মাইক্রোসফট ওয়ার্ডের রিবন অপশনে আপনি পেয়ে যাবেন। চলেন সেটা একটু দেখে নিই। বাই দ্য ওয়ে, এখান থেকে এমসিকিউতে আসে যে টেবিল তৈরির যে টুলস বা ফিচারগুলো থাকে সেটা মাইক্রোসফট ওয়ার্ডের কোন অংশে পাওয়া যায়, অ্যান্সার হবে রিবনে। তো চলেন আমরা সেটা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে জিনিসগুলো আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেছি। এটা হচ্ছে আমাদের, মনে করেন যে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে রিবনটা। ঠিক আছে, এখানে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গেলে এই যে ইনসার্টের আন্ডারে আপনি টেবিল পাবেন। যদি পরীক্ষায় কোশ্চেন করে যে মাইক্রোসফট ওয়ার্ডের রিবনের কোন অপশনে টেবিল পাওয়া যায় বা টেবিল অপশন রয়েছে, অ্যান্সার হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর এই ডায়লগ বক্সটা ওপেন হবে, এটাকে ডায়লগ বক্স বলে। এখানে আপনি ইনসার্ট টেবিল দিতে পারবেন এবং ইনসার্ট টেবিল থেকে আপনি আপনার টেবিলের রো আর কলামকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, তাদের হাইট উইথ সব কিছু করতে পারবেন। তো চলেন আমরা এটা একটু ক্লিক করি। দেখেন এখানে কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমি এগুলো সব ডিলিট করে দিই। তো আমি ইনসার্টে যাব, ইনসার্টে টেবিল অপশন আছে, এখানে ইনসার্ট টেবিলে যাব। তো এখানে আমাদের নাম্বার অফ কলামস আছে, নাম্বার অফ রো আছে। তো এই জিনিসটা আমরা ফিক্স করলে আমাদের টেবিল চলে আসতেছে। আমি এখানে দিলাম নেম, এখানে দিলাম আমরা রোল, রোল, আমরা দিলাম এখানে সেকশন, তারপর আমরা এখানে দিলাম কি বলে ফোন নাম্বার, আমরা এখানে দিলাম গ্রেড। তো এইভাবে করে আমরা টেবিল কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ইনফ্যাক্ট আরেকটা মজার জিনিস দেখেন, আমি ট্যাব অপশন ক্রিয়েট করে কিন্তু নতুন নতুন রো ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এই যে এইখান থেকে যে এমসিকিউটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কোন অপশনে টেবিল ফিচারটা খুঁজে পাওয়া যায় বা টেবিল ফিচারটি রয়েছে। অ্যান্সার হবে আমাদের ইনসার্ট। আর ইনসার্টটা মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় থাকে, রিবনে থাকে। তো এই কথাগুলো মনে রাখবেন, এমসিকিউ পরীক্ষা ইনশাল্লাহ আপনারা খুব ভালো করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে জাস্ট টেবিল না, ইনসার্ট অপশনে অনেক মজার মজার এবং ইন্টারেস্টিং। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ইনসার্ট অপশন ব্যবহার করে জাস্ট টেবিল না, আপনি চাইলে ছবিও অ্যাড করতে পারেন এবং ছবি অ্যাড করে ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্টও আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডের থ্রুতে করতে পারবেন। তো চলেন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে একটা ছবি অ্যাড করতে পারি সেটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের জন্য খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি সবার প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট অপশনে যাবেন। ইনসার্ট অপশনে গেলে এখানে পিকচার নামক অপশন দেওয়া আছে,
তো আপনি এখান থেকে দিস ডিভাইস থেকে নেবেন, ঠিক আছে। দিস ডিভাইস থেকে আমার কাছে এখন বর্তমানে কোনো ছবি নাই, আমি একটু দেখি আমার গ্যালারিতে কোনো ছবি আছে কিনা। আচ্ছা, ধরেন এই একটা ছবি আছে, তো সেই ছবিটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, তো ছবিটা চলে আসছে। ওকে, এবং আমি এই ছবির লোকেশন বা পজিশন এগুলো হচ্ছে এই যে পজিশনটাকে আমি চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, ওকে, আমি এখান থেকে পজিশনগুলো সিলেক্ট করতে পারবো, বা র্যাপ টেক্সট যদি থ্রু দিই, আমি যে কোনো জায়গায় আমার ছবিটাকে কি করতে পারবো স্যার, মুভ করতে পারবো, ছবির সাইজটাকে ছোট করতে পারবো। ওকে, তো ছবিটাকে আমি যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবো, যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবো এই র্যাপ টেক্সট থেকে, ঠিক আছে। তারপর বিহাইন্ড দ্য টেক্সট, এই যে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেছি ছবিগুলোকে। তো এইটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে আপনার ইনসার্ট অপশনে পাবেন, পিকচার্সে পাবেন। মাইক্রোসফট ওয়ার্ডে অনেক জোস জোস কাজ করা যায়। তো যেহেতু এটা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, তো ইন ফিউচার আপনারা যখন ইউনিভার্সিটিতে উঠবেন, আপনারা দেখবেন আপনাদের ম্যাক্সিমাম মেজরিটি কাজগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে। আপনার অ্যাসাইনমেন্ট রেডি করা, ঠিক আছে, আপনার হলো গিয়ে ডকুমেন্টেশন করা, আপনার থিসিস পেপার ক্রিয়েট করা, তো এগুলোর জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ডের নলেজটা খুব পরিমাণে লাগবে। তো এটা আসলে ব্যাড লাক, আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখি না, বাট প্র্যাকটিক্যালি যদি শিখেন জিনিসগুলো খুব কাজে লাগবে। ডিজিটাল ওয়ার্ল্ডে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া এখনকার দিনে কিচ্ছু হয় না। যত ধরনের আপনি অফিস আদালতে যত পেপার ওয়ার্ক দেখেন, যত সফট কপি দেখেন, সব কিছুই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে ক্রিয়েট করা হয়। ইনফ্যাক্ট আমাদের কাছে যে পিডিএফগুলো আসে, আপনার যে পিডিএফ নোটগুলো দেখতে পান, যেগুলো হচ্ছে একদম সুন্দর মতো প্রিন্টেড আকারে থাকে, এগুলো সব কিছুই কিন্তু মাইক্রোসফট ব্যাকগ্রাউন্ডে মাইক্রোসফট ওয়ার্ডের থ্রুতেই ক্রিয়েট করা হয়। ছবি অ্যাড করা, ক্যাপশন অ্যাড করা, লিঙ্ক অ্যাড করা, এক্সেট্রা এক্সেট্রা। তো পরীক্ষায় এখান থেকে যে এমসিকিউটা আসতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে ছবি সংযোজন করার জন্য কোন অপশনে যেতে হয়, বা কোন অপশন ছবির ফিচারটা পাওয়া যায়, অ্যান্সার হবে ইনসার্ট। ইনসার্ট থেকে আপনি খুব সহজে পিকচার সিলেক্ট করতে পারবেন। আর র্যাপ টেক্সটের মাধ্যমে আপনি যখন এই যে র্যাপ টেক্সটের মাধ্যমে, ওকে, এই র্যাপ টেক্সটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ছবির পজিশন, ছবির নিচে ক্যাপশন, এগুলো সব কিছু অ্যাড করতে পারবেন। তো আপনার ছবির পজিশনগুলোকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, ছবির পজিশনগুলোকে কিন্তু আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসটা যদি আপনি খুব ভালো মতো বুঝেন, তাহলে আই গেস আপনার আইসিটির এমসিকিউতে কোনো ইস্যু হবে না। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার টেক্সটকে একটা এলিগেন্ট লুক প্রোভাইড করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড আর্ট নামক একটি অপশন আছে, যার মাধ্যমে আপনি আপনার টেক্সটকে অন্য ধরনের, অর্থাৎ প্রিমিয়াম একটা ভাইব প্রোভাইড করতে পারবেন। তো চলেন সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এটার জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ওয়ার্ড আর্ট। তো এই ওয়ার্ড আর্ট থেকে আপনি যে কোনো ধরনের স্টাইল দিতে পারেন। ধরেন আমি এই জায়গায় তানভীর আইসিটি কেয়ারকে একটা ওয়ার্ড আর্টের ফিচার দিব। তো আমি এখানে একটা ওয়ার্ড আর্টের ফিচার দিলাম যে তানভীর আইসিটি কেয়ার, দেখেন কি সুন্দর একটা ওয়ার্ড আর্ট চলে আসছে। ওকে, তারপর আমি এই হোয়াটসঅ্যাপকে একটা আউটলুক প্রোভাইড করব ওয়ার্ড আর্টের থ্রুতে। তো ধরেন আমি দিলাম এটা, তো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ চলে আসছে। আমি চাইলে এখানে অন্য একটা আউটলুক প্রোভাইড করতে পারি। তো আমি ধরেন সাপোজ এখানে দিলাম, হোয়াটসঅ্যাপটা এখানে দিলাম। ওকে, তো এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিলাম। তারপর www.tanvirictcare, এটাকে আমি কপি করে নিলাম, মানে কপি না, সিলেক্ট করে নিলাম। তো আমি ইনসার্ট অপশনে যাব, ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট থেকে আমি এটাকে হচ্ছে এই একটা আউটলুক দিলাম। তো এইভাবে করে ওয়ার্ড আর্টের থ্রুতে আপনি আপনার টেক্সটকে একটা এলিগেন্ট লুক প্রোভাইড করতে পারবেন। অর্থাৎ টেক্সটকে যদি ইফেক্ট প্রোভাইড করতে হয়, আপনি ওয়ার্ড আর্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে স্যার। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি আপনার ডকুমেন্টের মার্জিন সিলেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবে আপনি যাওয়ার পর পেজ লেআউট থেকে আপনি আপনার মার্জিন অপশনকে সিলেক্ট করতে পারবেন। তারপর প্যারাগ্রাফের স্পেসিং, ইনডেন্ট, প্রত্যেকটা প্যারার থেকে প্রত্যেকটা প্যারার যে স্পেসিং, এগুলো সব কিছুই আপনি মাইক্রোসফট ওয়ার্ডে প্রসেস করতে পারবেন। তো চলেন সেটা একটু আমরা দেখে নিই। ধরেন আমি এখানে যে ডকুমেন্টগুলো নিয়েছি, এখানে আমি হচ্ছে লেআউটে যাব, পেজ লেআউট থেকে আমি হচ্ছে মার্জিনটাকে সিলেক্ট করে দিতে পারবো।
যে মার্জিন আমি হচ্ছে সিলেক্ট করে দিছি, তারপর আপনি পেজ ওরিয়েন্টেশন সেট করে দিতে পারেন, ল্যান্ডস্কেপ করতে পারেন, পোর্ট্রেট করতে পারেন, এগুলো সব কিছুই করা যায়। তারপরে হচ্ছে যে আপনার এটার মাধ্যমে আপনি ট্যাবলয়েড বা এগুলো সব কিছু, এগুলো মেইনলি ইউজ করা হয় যখন আপনি প্রিন্টিং করতে যান, সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন দেখেন এখানে আপনি স্পেসিং ইউজ করতে পারবেন, ওকে। তারপর আপনি স্পেসিং ইউজ করতে পারবেন, এভাবে করে আপনি ডকুমেন্টগুলোর স্পেসিং এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই যে প্যারাগ্রাফের ইনডেন্ট এগুলো সব কিছু আপনি সিলেক্ট করতে পারবেন, এগুলো আমরা দেখছিলাম যে এই অপশনে আপনি ক্লিক করে ডিরেক্টলি ইনডেন্টগুলো, ইনডেন্ট মানে কি, ইনডেন্ট মানে কি, ইনডেন্ট মানে হচ্ছে যে এই যে সামনে যে গ্যাপটা কতটুকু গ্যাপ হবে সেটা কিন্তু আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, ওকে। সেটা আপনি সিলেক্ট করতে পারবেন ইনডেন্ট থেকে। ধরেন এই যে দেখেন আমি ইনডেন্ট দিচ্ছি, এই যে মাঝখানে এটার গ্যাপটা চলে যাচ্ছে, আবার এগুলো আমি সিলেক্ট করতে পারবো। তো এগুলো আমাদের হচ্ছে মাইক্রোসফটের মানে রিবনে লেআউট থেকে আপনি পাবেন। লেআউট থেকে আপনি আপনার পেজের মার্জিন সিলেক্ট করতে পারবেন, পেজের ওরিয়েন্টেশন সিলেক্ট করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারাগ্রাফের স্পেসিং, তারপর আগে পরে উপর নিচে যা কিছু আছে সব কিছু আপনি সেট করে নিতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বোর্ড পরীক্ষায় আসে, সেই টাইপের এমসিকিউ গুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। ঢাকা বোর্ড 2024-এ এসেছে, ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? অ্যান্সার হবে ছবি এবং টেবিল যুক্ত করে। অর্থাৎ আপনি যদি ডকুমেন্টে ছবি এবং টেবিল যুক্ত করেন তাহলে আপনার ডকুমেন্টটা আকর্ষণীয় হবে। তো দেখেন কারেক্ট অ্যান্সার ছবি ও টেবিল যুক্ত করে। আমরা পরের কোশ্চেনে যাই। পরের এমসিকিউ হচ্ছে ঢাকা বোর্ড 25-এ আসছে, অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? এটা হচ্ছে ওপেন। অফিস বাটনে আপনি ওপেন অপশনটা পাবেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে ওপেন। তারপর হচ্ছে লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? ঢাকা বোর্ড 25-এ আসছে, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। কোনো ধরনের কনফিউশন নেই ইনশাল্লাহ, ওয়ার্ড প্রসেসর। এর পরেরটা, ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? সেটা হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবে, সরি, ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? এটা হচ্ছে পেজ লেআউট ট্যাবে, ঠিক আছে। পেজ লেআউট ট্যাবে, এটা আমরা দেখেছি, পেজ লেআউট ট্যাবে। তারপরে হচ্ছে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নাম্বারের আইকন কমান্ড পাওয়া যায়? এটা রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 24 এবং 23-এ আসছে। এটি ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে অন্যতম। সেটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে, ওকে। প্যারাগ্রাফ গ্রুপে আপনি হচ্ছেন বুলেট পয়েন্ট, নাম্বারের আইকন, কমান্ড এগুলো পেয়ে যাবেন। তারপর দেখেন প্যারাগ্রাফ গ্রুপে আছে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল ছাড়া বর্তমানে পুরো বিশ্ব অচল। মাইক্রোসফট এক্সেলে কি করা যায় না সেটা আপনি আসলে খুঁজে বের করতে পারবেন না। এমন কোনো কাজ নাই যেটা মাইক্রোসফট এক্সেলে হয় না। যখনই কোনো ক্যালকুলেশনের কাজ আছে, যখনই কোনো হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ আসে, যখনই কোনো অ্যাকাউন্ট রিলেটেড কাজ আসে, ক্যালকুলেশনের কাজ আসলে এক্সেল সেখানে হচ্ছে সদর্পে দাঁড়িয়ে যায়। তো সেই এক্সেল রিগার্ডিং বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে গো থ্রু করার চেষ্টা করব, এবং আপনাদের ম্যাট্রিক পরীক্ষাতে বিশেষ করে এসএসসি বোর্ড ফাইনালে এক্সেলের যেই অংশগুলো থেকে এমসিকিউ আসে সেই অংশগুলোকে নিয়ে এই অংশটুকু সাজানো হয়েছে। মেইনলি এক্সেলের সূত্রগুলো কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়, এই জায়গাগুলো থেকে এমসিকিউ এসে থাকে, এবং প্র্যাকটিক্যালি সেগুলো না দেখার কারণে শিক্ষার্থীরা কিন্তু সমস্যার সম্মুখীন হয়। আমি চেষ্টা করব সেগুলো থিওরিটিক্যালি আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক। আপনার মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ শুরু করার আগে যেই টপিকগুলো আপনার জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একটু জানতে হবে। তো শুরুতেই আপনার মাইক্রোসফট এক্সেলের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। তো এখানে আমি সামারাইজ করে বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিচ্ছি, যে বিভিন্ন রকমের সংখ্যা ও অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়। অর্থাৎ আপনি হচ্ছে নেম, রোল, সেকশন, তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টস, তারপরে হচ্ছে জিপিএ, এই বিষয়গুলোকে, অর্থাৎ আপনি ক্যারেক্টারও ইনভলভ করতে পারবেন, আপনি হচ্ছে নাম্বারও অ্যাড করতে পারবেন, সেটার কথাই বলা হয়েছে। যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক, অর্থাৎ যখনই ক্যালকুলেশনের পার্টটা আসবে সেই জায়গাগুলোর জন্য এক্সেল বেস্ট।
তারপর হচ্ছে কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সম্ভব। অর্থাৎ আপনার এখানে এক্সেলে রো আর কলাম থাকার কারণে আপনি আপনার ডাটাগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে রাখতে পারবেন এবং একই টাইপের ডাটাগুলোকে একটা কলামের মধ্যে রাখতে পারবেন। যেমন নেমগুলো সবগুলো এক কলামে, রোল বা রোল নাম্বারগুলো সবগুলো এক কলামে, ফোন নাম্বারগুলো সব এক কলামে। তো এর কারণে আপনি ডাটাকে সুবিন্যস্ত করতে পারবেন। আর সূত্র ব্যবহারের সুযোগ থাকে, অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়, আপনি হচ্ছেন হিউজ অ্যামাউন্টের ডাটা নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি যখনই ঢাকা কলেজের অ্যাডমিশনের টাইম আসে বা অ্যাটেন্ডেন্স রিগার্ডিং কাজগুলো আসে, তো সেই কমপ্লেক্স ক্যালকুলেশনগুলো সব কিছুই আমি হচ্ছে এক্সেলের থ্রুতে করতে পারি ফর্মুলা ইউজ করার মাধ্যমে। কয়েক সেকেন্ডের মধ্যেই বড় বড় ক্যালকুলেশনগুলো সলভ হয়ে যায় এবং আমার ডাটাগুলোকে নিয়ে কাজ করতে সুবিধা হয়। তারপর বিভিন্ন ফাংশন সূত্র আকারে ব্যবহার করা যায়। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এক্সেলে সূত্র আকারে কি ব্যবহার করা হয়, অর্থাৎ সূত্রগুলোকে কি আকারে ব্যবহার করা হয়। ফাংশন আকারেও আপনি সূত্র ব্যবহার করতে পারবেন, যেমন সাম বা সাবট্রাক্ট, এগুলো হচ্ছে সাব ফাংশন, সাম ফাংশন। আপনি চাইলে কন্ডিশনে অ্যাড করতে পারেন, ইফ এলসে অ্যাড করতে পারেন। আকর্ষণীয় গ্রাফ বা চার্ট ব্যবহার করে উপাত্ত বিশ্লেষণ করতে পারেন। অর্থাৎ আপনারা ক্রিকেট খেলা বলেন, যে বর্তমানে ধরেন যে 25-এর রেজাল্টের যে গ্রাফগুলো আছে, যে কোন বোর্ড কত করছে, ওগুলো যে স্লপগুলো আছে, গ্রাফগুলো আছে, পাই চার্ট আছে, এগুলো সব কিছুই আপনি এক্সেলের থ্রুতে করতে পারবেন। তো এই সকল বৈশিষ্ট্যের জন্য এক্সেল এখন ক্যালকুলেশনের বিষয়টা যখনই আসছে সেটা শীর্ষে অবস্থান করতেছে। এক্সেল ছাড়া ক্যালকুলেশন করা কোয়াইট ইম্পসিবল। স্প্রেডশিটে কিভাবে গুণ করতে হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো গুণ আপনি দুই ওয়েতে করতে পারেন, ফাংশন ব্যবহার করে করতে পারেন, ডিরেক্ট অ্যারিথমেটিক অপারেটর ইউজ করেও আপনি গুণটা পারফর্ম করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এভাবে করে জিনিসগুলো যদি আপনি মুখস্থ করতে যান, আপনি আসলে জিনিসগুলো কখনো ধরতেও পারবেন না, আপনার হচ্ছে লার্নিং ফেজটা ফ্রুটফুল হবে না। তো আমি মাইক্রোসফট এক্সেলে কিভাবে গুণ করা যায় সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনার মনে থাকবে। তো এখন দেখেন, আমি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে গুণ করার চেষ্টা করব। তো এগুলোকে মাইক্রোসফট এক্সেলের সেল বলে, এগুলো প্রত্যেকটা একটা সেল। এ হচ্ছে একটা কলাম, আর এখানে ওয়ান যেটা দেখতেছেন এটা হচ্ছে রো। ঠিক আছে, ওয়ান হচ্ছে রো আর এগুলো হচ্ছে সেল, অর্থাৎ এটা হচ্ছে বি কলামের প্রথম রো। ঠিক আছে, এটা হচ্ছে B1, ফার্স্টে হচ্ছে কলাম আসে, দেন হচ্ছে আমাদের সারি আসে। তো এখন ধরেন এখানে একটা নাম্বার আছে, লাইক হচ্ছে হলো গিয়ে 25, এখানে একটা নাম্বার আছে ধরেন 2। এখন আমি 25-এর সাথে 2-কে গুণ করব। তো আমি এখানে লিখলাম যে প্রোডাক্ট প্রোডাক্ট লিখলাম, ঠিক আছে। আর এখানে আমি দিলাম এটার নাম দিলাম এ, এটার নাম আমি দিলাম বি। তার মানে আমার এখানে ধরেন আমি এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম আমি ওয়াই। ওকে, আমাদের দুইটা ভ্যালু আছে। তো আমি এই দুইটা ভ্যালুকে লাইক হচ্ছে যে একটু সুন্দরভাবে স্টাইলিশ ভাবে উপস্থাপন করি, বর্ডার দিলাম, সেন্টারে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমি এটার যে টাইটেলটা যেটা আছে সেটাকে আমি হচ্ছে বোল্ড করে দিলাম, এখন দেখতে সুন্দর লাগছে। এখন আমি যে কাজটা করব, যে এখানে এই এক্স আর ওয়াই কে গুণ করব। তো এটার জন্য আমি দুইভাবে করতে পারি, ফাংশন ইউজ করতে পারি। আর ফাংশন ইউজ করতে হলে ফার্স্টে আপনাকে কি দিয়ে নিতে হবে, ইকুয়াল দিয়ে নিতে হবে। ফাংশন ইউজ করেন বা আপনি যদি সরাসরি অ্যারিথমেটিক অপারেটর ইউজ করেন, তাহলে আপনাকে কি করতে হবে স্যার, কি করতে হবে, যে ইকুয়াল দিয়ে নিতে হবে, অর্থাৎ ফলাফল ক্যালকুলেশন করতে হলে ইকুয়াল দিতে হবে। তো আমি ফার্স্টে অ্যারিথমেটিক অপারেশন ইউজ করতেছি। তো এটার সাথে আমি এটাকে সিলেক্ট করছি, তারপর স্টার চিহ্ন দিছি, তারপর এটাকে সিলেক্ট করছি, ইকুয়াল দিছি, এন্টার দিছি, দেখেন গুণফল বের হয়ে গেছে। আমরা ইকুয়াল দিয়ে ক্যালকুলেশন করতে পারি। প্রথমটাতে আমি আপনাদেরকে কি দেখাইছি, সরাসরি অ্যারিথমেটিক অপারেশন দেখাইছি। এখন আমি হচ্ছে ফাংশন ইউজ করব। এখন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখাইছি সেটা হচ্ছে সরাসরি আমি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করছি। এখন চাইলে আমি কি ইউজ করতে পারি, এখন হচ্ছে আমি ফাংশন ইউজ করে জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আমি এই জায়গায় ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমি লিখলাম প্রোডাক্ট লেখার পর আমি হচ্ছে আমার কলাম সিলেক্ট করলাম এটাকে, এবং তার পাশাপাশি আমি সিলেক্ট করলাম হলো গিয়ে পরের কলামটাকে আমি সিলেক্ট করব।
তো পরের কলাম আমি হচ্ছে যে কমা দিয়ে আমাদের পরের কলামটা হচ্ছে C3 কে আমি সিলেক্ট করছি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমরা ফাংশনও ইউজ করতে পারি, এখানে আমরা ফাংশনের ডেমনস্ট্রেশন দেখেছি। তো আপনি আরেকটা দেখেন, আরেকটা দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। ধরেন আমি এখানে 5 নিয়েছি, এখানে আমি 2 নিয়েছি, তো এটা হচ্ছে আমাদের বি নাম্বার কলামের 4 নাম্বার রো, অর্থাৎ এই সেলটার ভ্যালু হচ্ছে, এই সেলটার নাম্বার আপনি বলতে পারেন বি4 এর সাথে আমি হচ্ছে C4 কে কি করব, মাল্টিপ্লাই করব। তো আমাদের কলাম সি, রো হচ্ছে 4। ঠিক আছে, এটা কলামকে নির্দেশ করতেছে। তো আমরা সরাসরি অ্যারিথমেটিক অপারেশন ইউজ করতে পারি। তো ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি হচ্ছে ফার্স্টে বি4 কে লিখলাম। তো দেখেন বি4 লিখলাম, বি4 লেখার পর আমি স্টার্ট দিলাম, তারপরে হচ্ছে আমি C4 কে লিখবো। C4 লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, অটোমেটিক্যালি রেজাল্ট বের হয়ে গেছে। আমি চাইলে এখানে সরাসরি কি ইউজ করতে পারি, ফাংশনও ইউজ করতে পারি। ধরেন আমি এখানে 3 নিলাম, এখানে আমি কি দিলাম, 4 দিলাম। তো আমি এই জায়গায় হচ্ছে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর প্রোডাক্ট দিয়ে আমি এবার হচ্ছে আমাদের বি5 এর সাথে আমি হচ্ছে C5 কে মাল্টিপ্লাই করব। তো আমি এখানে C5 নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো 3 4 12। তো এইভাবে করে আপনি ডিরেক্ট অ্যারিথমেটিক অপারেশনও চালাতে পারেন, এভাবে করে আপনি চাইলে ফাংশন ইউজ করেও এক্সেলে ক্যালকুলেশন করতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসগুলোই আপনার কাছে জানতে চাবে, যে ধরেন বি নামক সেলে আপনার 23 দেওয়া আছে, সি নামক সেলে 5 দেওয়া আছে। তো বললো এই দুইটা সেলের ডাটাকে গুণ করার কমান্ডটা কি হবে। তো সেখানে অ্যারিথমেটিক এক্সপ্লেনেশনও থাকতে পারে, অথবা আপনাকে হচ্ছে এক্সেলের ফাংশনও মেনশন করে দিতে পারে। তো সেখান থেকে যেই ইনস্ট্রাকশনটা অ্যাকুরেট হবে সেটাকে আপনি সিলেক্ট করবেন। তো আপনাদের চ্যাপ্টার 4টা একটু ক্রিটিক্যাল, কারণ এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি কেউ দেখে না, করেও না, দেখায়ও না, যার কারণে হচ্ছে এই জিনিসগুলো আপনারা মুখস্থ করেন। তো 19 থেকে 20 যদি হয়, তো আপনার কিন্তু এমসিকিউ ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে। তো এখন একটু সময় আছে, তো আপনারা এগুলো একটু বাসায় এক্সেলগুলো প্র্যাকটিস করতে পারেন, আর এগুলো কাজের জিনিস, এগুলো ইন ফিউচার আপনার কাজে লাগবে। এখন যদি আপনাকে বলে ভাগ করার জন্য, তো ভাগ করার জন্য এই স্ল্যাশটা ইউজ করা হয়, এটা ডিরেক্ট আপনি অ্যারিথমেটিক অপারেশনের থ্রুতে করতে পারবেন। তো চলেন সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা আমাদের এক্সেল শিটে চলে আসছি, আমরা এক্স আর ওয়াই কে ভাগ করতে চাচ্ছি। তো আমরা এখানে ফার্স্টে ইকুয়াল দিব, যে কোনো ক্যালকুলেশন শুরু করার আগে ইকুয়াল দিতে হয়। এটা পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে এক্সেলে কোনো ক্যালকুলেশন বা সূত্র বা কোনো ফাংশন লেখার পূর্বে কোন অপারেটর ইউজ করতে হয়। ইকুয়ালকে কিন্তু অপারেটর বলে, অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। তো আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা এই সেলটাকে সিলেক্ট করব, করে আমরা হচ্ছে স্ল্যাশ দিব, তারপরে এই সেলটাকে সিলেক্ট করব, তারপর ইকুয়াল দিব, এন্টার দিব। দেখেন 25 কে 2 দিয়ে ডিভাইড করলে তাই আসে। এখন সবচেয়ে কমন এমসিকিউ কোশ্চেন যেটা বোর্ড পরীক্ষায় আসে, ধরেন আপনাকে বললো যে 40,000 টাকার 5% বের করতে। তো এটার জন্য আপনি ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে এটা আপনার প্র্যাকটিক্যালি দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যা বলছে এগুলো যদি আপনি পড়তে যান, মুখস্থ করতে যান, তাহলে আপনি ভুল করবেন, বাট আপনি প্র্যাকটিক্যালটা দেখেন, আপনার সারা জীবন মনে থাকবে। তো আপনি সবার প্রথমে 40,000 এর 5% বের করতে বলছে, তাই না? তো আমরা এখানে দিলাম অ্যামাউন্ট, এমনি লিখে নিলাম, জাস্ট হচ্ছে দেখতে যাতে ভালো লাগে, অ্যামাউন্ট লিখলাম। ওকে, অ্যামাউন্ট দিলাম। অ্যামাউন্ট দেওয়ার পর আমরা হচ্ছে দিলাম হলো গিয়ে 5%, আমরা লিখে দিলাম পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ আমরা লিখলাম, আমরা সেলটাকে একটু বড় করলাম। আচ্ছা যাই হোক, এখানে আমরা 40,000 লিখলাম, এখন 40,000 এর 5% আমরা ক্যালকুলেট করব। তো 40,000 এর 5% ক্যালকুলেট করার জন্য আমরা ইকুয়াল দিলাম, তারপর এখানে 40% নিলাম, নেওয়ার পর এখানে আমরা হচ্ছে ইনটু হচ্ছে 5 দিলাম, ইকুয়াল দিলাম, ডিভাইডেড বাই 100 দিলাম। তো আমরা 40,000 হচ্ছে আমার এফ নাম্বার কলামের 2 নাম্বার রোতে আছে, তো F2 নিলাম। কত পার্সেন্ট, 5% বলছে, তাহলে ইনটু 5,
5 দেওয়ার পর সেটা যেহেতু পার্সেন্টেজে বের করবো 100 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে দেখেন, আমাদের রেজাল্ট আসতেছে 2000। তো আমরা এইভাবে করে খুব সহজেই পার্সেন্টেজ ক্যালকুলেট করে ফেলতে পারি। তো আমরা চাইলে ঠিক আরেকটা ওয়েতে করতে পারি, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ধরেন আমি এখানে দিলাম হলো গিয়ে অ্যামাউন্ট, এখানে দিলাম আমরা ট্যাক্স, আর এইখানে আমরা দিলাম হলো গিয়ে পার্সেন্টেজ। ওকে, তো আমি এগুলোকে দেখতে যাতে একটু সুন্দর লাগে একটু ফরম্যাটিং করি, এটাকে বোল্ড করি, এটাকে সেন্টারে আনি। তো আর তার সাথে একটু রোটাকে কলামটাকে এক্সপ্যান্ড করি। তো এইটার একটা বর্ডার দেওয়ার চেষ্টা করি, এই যে কি চমৎকার আমাদের বর্ডার হয়ে গেল। তো এখন আমরা এখানে হচ্ছে 40,000 লিখতেছি, 40,000, ট্যাক্স হচ্ছে 5। তো এই ওয়েতেও আপনি করতে পারেন। তো এইখানে আপনি ফার্স্ট ইকুয়াল দিবেন, ক্যালকুলেশন করতে হলে ইকুয়াল দিতে হবে, তারপর এটা আমাদের যে কলামে আছে সেটাকে নিতে হবে, নেওয়ার পর এটার সাথে ইনটু দিতে হবে, দেওয়ার পর 5 দিবেন, তারপরে লাস্টে পার্সেন্টেজ অ্যাড করে এন্টার প্রেস করলেও কিন্তু বের হয়ে যাচ্ছে। তার মানে আপনি দুই ওয়েতেই পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারেন। তো আপনি ডিরেক্ট পার্সেন্ট সাইন দিলেও ক্যালকুলেশন হয়ে যাবে, আপনি ডিরেক্টলি পার্সেন্টেজ যেভাবে আপনি ক্যালকুলেশন করেন যে এটার সাথে এটাকে গুণ কইরা যে 5%কে যেমন এটার সাথে এটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করেন, ওইভাবেও আপনি করতে পারেন, আপনি যেভাবে করেন। তো এই জিনিসগুলো যদি আপনি বুঝেন, আপনি যদি ম্যাথমেটিক্যাল এই ফরমেশনগুলো বুঝেন, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মাইক্রোসফট এক্সেল থেকে যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা বোর্ড পরীক্ষা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের প্রথম এমসিকিউ ঢাকা বোর্ড 2024-এ এসেছে, এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমাদের স্প্রেডশিটের সফটওয়্যার ব্যবহার করা হয়। তো দেখেন অ্যান্সার হচ্ছে কি স্প্রেডশিটের সফটওয়্যার। আমরা নেক্সটটাতে যাচ্ছি, A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলের শুরুতে কিভাবে লিখতে হয়? তো শুরুতে আমরা কি দিয়ে শুরু করি, এই যে এ দিয়ে শুরু করি, যে ইকুয়াল দিয়ে শুরু করি। এটা রাজশাহী বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2023-এ আসছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা এই অপশনটা দিয়ে ফেলে, যে ভাগের চিহ্নটা দিয়ে ফেলে, কিন্তু আমরা আসলে ফলাফল ক্যালকুলেশন শুরু করি ইকুয়াল দিয়ে। তো আমরা দেখেন এখানে কিন্তু কি আসতেছে, ইকুয়াল আসতেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবেন। তারপরে হচ্ছে A2 ক্রয় মূল্য, B2 20% লাভ এবং C2 বিক্রয় মূল্য হলে C2 নির্ণয়ের সূত্রটি কোনটি? অর্থাৎ C2 যদি বিক্রয় মূল্য হয়, A2 হচ্ছে ক্রয় মূল্য এবং B2 হচ্ছে 20% লাভ। কার 20% লাভ? ক্রয় মূল্যের 20% লাভ। তাহলে C2 যদি বিক্রয় মূল্য হয়, তাহলে এই ইকুয়েশনটা কি? আমরা ক্রয় মূল্যর সাথে লাভকে অ্যাড করলেই হচ্ছে কি হয়, বিক্রয় মূল্য আসে। তো সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হচ্ছে ফার্স্টে আমরা ইকুয়াল দিব, তারপর আমাদের যে ক্রয় মূল্যটা আছে সেটা লিখব, এবং ক্রয় মূল্যর কত পার্সেন্ট? ক্রয় মূল্যর হচ্ছে আমাদের হচ্ছে 20%। ঠিক আছে, তো B2 তে আমাদের 20% আছে, সেটা দিলে অটোমেটিক্যালি আমাদের লাভটা কি হয়ে যাবে স্যার, ক্যালকুলেট হয়ে যাবে। কারণ বিক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য প্লাস লাভ। তো ক্রয় মূল্য হচ্ছে A2, তো আমরা হচ্ছে এখানে A2 লিখেছি। তারপরে হচ্ছে ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 20%। তো B2 হচ্ছে 20%, অর্থাৎ B2 সেলের মধ্যে 20% আছে। তো A2 এর সাথে আমি B2 কে কি করে দিয়েছি, মাল্টিপ্লাই করে দিয়েছি। তো আমাদের চলে আসতেছে। ওকে, তো তারপরে A2 এর সাথে এটাকে যোগ করে দিলে, এখানে একটা অপশনে ভুল আছে, এটা আসলে এরকম পার্সেন্টেজ হবে, তাহলেই মূলত হচ্ছে আমাদের বিক্রয় মূল্যটা ক্যালকুলেট হয়ে যাবে। তো চলেন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে জিনিসটা খুবই ইজি হবে। তো আমাদের হচ্ছে ওকে, তো আমরা আমাদের একটু কোশ্চেনে আসি। কোশ্চেনে বলা হয়েছে A2 ক্রয় মূল্য, B2 20%, মানে আমাদের ক্রয় মূল্যের 20% প্রফিট ধরে, তাহলে C2 হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে এই প্রফিটের সাথে এই ক্রয় মূল্যকে যোগ করলেই আমরা হচ্ছে কি পাবো, বিক্রয় মূল্য পাবো। তো এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্যর হচ্ছে 20%। এই দুইটাকে ক্রয় মূল্য আর ক্রয় মূল্যের 20%কে যোগ করলে আমরা কি পাবো স্যার, হচ্ছে বিক্রয় মূল্যটা পাবো। তো এখানে আমাদের ক্যালকুলেশনটাতে ভুল আছে, এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে, সেটা দেয়নি। তো যাই হোক, বোর্ডের কোশ্চেন, কি করব, কিছু বলার নাই স্যার। বাইং প্রাইস আমরা ধরেন যে 400 দিলাম। তো এটার সাথে আমরা 20% কি করব স্যার, যুক্ত করব। তো এখানে আমরা দিলাম 20। তো এখানে আমাদের ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটাকে আমরা অ্যাড করব প্লাস
আমাদের আবার ক্রয় মূল্য, এটার সাথে স্টার্ট দিয়ে আমাদের হচ্ছে এটা আমাদের প্রফিট অ্যাড করলাম 480 টাকা। তো 400-20% কত? 80। 400 আর 80 যোগ করলে 480 টাকা। তো এইভাবে করে আপনাকে কিন্তু আসলে ক্যালকুলেশন করে করে জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে আপনার ভুল হবে না। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আপনি যদি মুখস্থ করে এমসিকিউ অ্যান্সার দিতে চান কিন্তু পরীক্ষায় আপনি ধরা খাবেন। তারপরে হচ্ছে যে যেমন এটা দিছে অ্যান্সার, কিন্তু এখানে একটা অবশ্যই পার্সেন্টেজ আসবে। আমি একদম প্র্যাকটিক্যালি দেখায় দিছি। সিলেট বোর্ড 24। এবার আসছে স্প্রেডশিটে এই B1 কি নির্দেশ করে? B1 হচ্ছে সেলকে নির্দেশ করে। তো দেখেন সেলকে নির্দেশ করে। ওকে, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা যশোর বোর্ড 2024-এ আসছে। তো ওকে, তো আই হোপ আপনাদের এক্সেলে কি ধরনের এমসিকিউ আসতে পারে আপনারা বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।